ওই হেলিকপ্টারে যেতে যেতে বই আমি লিখতে পারি না, ট্রেন ট্রেনে যেতে যেতেও লিখতে পারি না, এই প্রতিভা আমার নাই। এই যে নজরুলদার বইগুলো হয়, তৃণমূল কংগ্রেস আইপ্যাক তাদেরও কিন্তু এই বইগুলো প্রচুর পরিমাণে কিনে পড়াশোনা করা উচিত। শুভময় বাবু বলছেন যে তৃণমূলকে পড়াশোনা করতে, মানে ভাবুন, আপনি শওকতকে বলছেন বোম বাঁধা ছেড়ে দিয়ে পড়াশোনা করতে। স্বপ্ন স্বপ্ন দেখতে ক্ষতি কি, এক রাজনীতি। না না, যেটা বলছেন সেটা কিন্তু অন্যায় কথা। উনি বলছেন যে নজরুল ইসলাম যেভাবে রিগিং হয় সেটা বন্ধ করার কথা বলেছে। তৃণমূলের লোকরা যাতে এটা পড়ে সেখানেও রিগিং করার ব্যবস্থা করে নিতে পারে, তার জন্য বলছেন শুভভাই বাবু। আমি একদম ঘোর বিরোধিতা করি। আমি একদিকে তিনি একজন প্রশাসক, অপরদিকে তিনি চিত্রশিল্পী, অপরদিকে তিনি সাহিত্যিক, অপরদিকে তিনি মানে সম্ভবত তিনি একটা ইনস্ট্রুমেন্টও বাজাতে জানেন, সম্ভব আমি জানি না কোন ইনস্ট্রুমেন্ট, সম্ভবত তিনি ইনস্ট্রুমেন্টও অর্থাৎ মানে তার এই যে মাল্টি ট্যালেন্ট। এটা আপনি কেন বলছেন না যে যন্ত্র উল্টো করে ধরেও বাজান? সেটা কেন বলছেন? তো সেই প্রতিভা কার আছে? ভালো গানও গাইতে পারেন। আপনি যদি শোনেন তো এখান থেকে ছুটে পালাবেন। এই আনমাস্কিং মমতা ব্যানার্জি কি জিনিস এখানে লেখা আছে। আমি বলছি মকবুল ফিদা হোসেনের ছবিও মানে 1 কোটি টাকায় পাওয়া যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মূল্য তার থেকেও বেশি। মানে ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পকর্ম মানে কোন স্বাদ এই যে সুদীপ্ত সেনেরা পেয়েছিল। তো তাহলে উনি কে? দাভিঞ্চি না মাইকেল অ্যাঞ্জেলো যে উনার ছবি অত টাকা বিক্রি হবে? উনি কি বুঝতে পারেন না যে এটা ঘুষ দেওয়া হচ্ছে? আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর? আপনি মনে করেন? না, উনি তো ডাকাত। মনে করেন? আমার একটা বই আছে, সারদায় মমতার অপরাধ। তো সেখানে আমি লিখেছি যে আমি যে অপরাধগুলোর কথা লিখেছি শুধুমাত্র এইটার ভিত্তিতে তাকে গ্রেফতার করা যায়, হাজতে পাঠানো যায়, তাকে জেলে পাঠানো যায়। এই যে পরিবর্তনের মুখ হিসেবে নজরুল বাবু, ফিরদৌস বাবু এরা সামনে এলেন। এবার এরা সামনে এলে তবেই বোঝা যাবে এরা কতটা আধিপত্যবাদী হচ্ছেন। আজকে তো আমার তাকে খুব ভালো লাগছে, ফলে আমি স্বপ্ন দেখি সেই দিনের যেদিন ফিরদৌস বাবু ক্ষমতায় আসবেন এবং আমি তার সমালোচনা করব। রাজ্যে কিভাবে পরিবর্তন দরকার? 26-এ কি পরিবর্তন হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবর্তন চাই এরকম মুখই আমার সঙ্গে রয়েছেন তিনজন একদম রত্ন বলা চলে এই মুহূর্তে, যাদের হাট বঙ্গ টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন। বই মেলায় নজরুল ইসলামের স্টলে আমরা পৌঁছেছি, একদম নতুন বই ফিরদৌস দা ধরে আছে। ফিরদৌস দাই বলবে কি বই। নজরুল সাহেব প্রতি বছর, এর আগের বছর দুর্নীতি নিয়ে লিখেছিলেন, এবছর লিখেছেন রাজ্যে পরিবর্তন কেন দরকার এবং কিভাবে সম্ভব। ডক্টর নজরুল ইসলাম তিনি লিখেছেন এবং এই বইটি আমি আসার সঙ্গে সঙ্গেই উনি প্রথম হাতে দিয়েছেন এবং আমি দেখেছি যে সেখানে খুব তথ্যবহুল ভাবে একেবারে কি কি কেন পরিবর্তন দরকার, কি প্রেক্ষিতে পরিবর্তন দরকার, বর্তমান যারা শাসক দলে রয়েছেন তাদের নেতাদের নাম ধরে ধরে একেবারে নির্দিষ্টভাবে বলা আছে তাদের একদম পরিচয়, মানে যে পরিচয়ে তারা পরিচিত হয়েছেন জনগণের কাছে ওভারঅল আইনি দৃষ্টিভঙ্গি থেকে, তার সমস্ত কিছু তিনি সেখানে লিখেছেন এবং লিখিত আকারে আছে। দেখুন, পরিবর্তন কেন প্রয়োজন সেটা আর বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 2 ধরনের অস্থিরতা রয়েছে। এক হচ্ছে এই যে ধরুন দুর্নীতির ফলে একটা অস্থিরতা, দ্বিতীয় হচ্ছে আইন শৃঙ্খলা জনিত অস্থিরতা, এবং এই উভয়ের কারণই হচ্ছে কিন্তু একজনই এই উভয়ের জন্য দায়ী। একটা হচ্ছে সে আইন শৃঙ্খলা এবং দুর্নীতি, উভয়ের জন্য একই ব্যক্তি দায়ী এবং সেই জন্যই পরিবর্তন প্রয়োজন। রাজ্যে পরিবর্তন দরকার, পরিবর্তন নিয়ে বই লিখেছেন। আমি আগে শুভময় স্যারের কাছে যাব। স্যার, পরিবর্তন নিয়ে বই লিখেছেন, একদম এই মুহূর্তে তো 26 আমরা সামনেই দাঁড়িয়ে আছি। আপনি তো রোজ বিশ্লেষণ করেন, সত্যি এই মুহূর্তে পরিবর্তনটা দেখুন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এখন পরিবর্তন মানে শুধু রাজনীতির পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করি না, তার বাইরে বাকি সবকিছুর পরিবর্তন নিয়েও কাজ করি। এবং আপনি তো খুব ভালোভাবেই জানেন ফিরদৌস স্যার বা নজরুল স্যার যেভাবে সরাসরি কথা বলেন, আমি সবসময় সেই ধরনের সরাসরি কথা বলি না। ফলে আমার কাছে পরিবর্তন মানে হচ্ছে 80-র দশকে যে ধরনের শিক্ষা ছিল পশ্চিমবঙ্গের, আজকে যদি আমরা আবার সেই জায়গাটায় পৌঁছতে পারি সেটা হলে খুব ভালো হয়। ফুটবল যেমন 70-80-র দশকে যত ভালো ফুটবল আমরা খেলতাম। দেখুন, রাজনীতি নিয়ে তো আলোচনা বারবারই হবে। রাজনীতির একজন যাবেন, একজন আসবেন। আমরা সাধারণ মানুষ, আমরা যাকেই নির্বাচিত করব তিনি আধিপত্যবাদী হবেন, এটাই তো রাজনীতির নিয়ম। ফলে আজকে যারা ক্ষমতায় আছেন তারাও আধিপত্যবাদী, আগামী দিনে যারা ক্ষমতায়, ধরুন ফিরদৌস বাবু আমাদের রাজ্যের মন্ত্রী হলেন, আগামী দিনে আমি তো দেখতেই চাই আজ আমাদের রাজ্যের একদম সামনের সারিতে যে
পরিবর্তনের মুখ হিসেবে নজরুল বাবু, ফিরদৌস বাবু এরা সামনে এলেন। এবার এরা সামনে এলে তবেই বোঝা যাবে এরা কতটা আধিপত্যবাদী হচ্ছেন। আজকে তো আমার তাকে খুব ভালো লাগছে। আজকে একটা সময় ছিল যখন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে দেখে নতুন সমাজের স্বপ্ন দেখেছিলেন, আজকে তাকেই অনেকের ভালো লাগছে না। ফলে এই যে রাজনীতির পরিবর্তন, যখন কেউ ক্ষমতায় আসছেন না, বিরোধী থাকছেন, তখন তাকে আমাদের সত্যিই পছন্দ হয় এবং এটাই আমাদের গণতন্ত্রের শক্তি। ফলে আগামী দিনে যখন আমরা দেখব আজ যারা এই লড়াইয়ে সামিল তারা ক্ষমতায় আসছেন, তখন আমরা বিচার শুরু করব তাদের নিয়ে। ফলে আমি স্বপ্ন দেখি সেই দিনের, যেদিন ফিরদৌস বাবু ক্ষমতায় আসবেন এবং আমি তার সমালোচনা করব। মানে নতুন আশার সঞ্চার আমি সময় মৈত্র, অধ্যাপক, শিক্ষা জগতের মানুষ, এবং তার যে শ্লেষাত্মক বক্তব্য গোড়া পশ্চিমবঙ্গে আপামর বাঙালিকে, শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো, বিদেশে থাকা আমার অনেক বন্ধু বান্ধব, শুভময় মৈত্র বলছেন তিনি মানে তারা মানে পুরো পরিবার সেটা শুনবেনি, তার কারণ ওই শ্লেষাত্মক বক্তব্য। ফলে তার বক্তব্য সবসময় মানে মানুষের কাছে এটা বার্তা পৌঁছে দেয়। কিন্তু তিনি যেগুলো বলতে চান যে আসলে আমরা কেন পরিবর্তন চাই, তিনি প্রথমে শুরু করেছেন যে পরিবর্তনই হলো একমাত্র ধ্রুব। কিন্তু আমরা দেখছি পরিবর্তনের পরে অনেকের অনেক কিছু পরিবর্তন ঘটে যায়, যে কথা উনি বলতে চাইছিলেন। এই যে পরিবর্তনের আগে যাদেরকে বিশ্বাস করেছিল মানুষ, পরিবর্তনের পরে তাদেরকে মানুষ অবিশ্বাস করছে। এটা কেন হচ্ছে? সেইগুলোই এই যে ধরুন এই যে নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী, এই যে রাজ্যে পরিবর্তন কেন দরকার, আনমাস্কিং মমতা ব্যানার্জি, এই যে ধরুন এই বইগুলো কেন লেখা হচ্ছে বলুন তো? কারণ পরিবর্তনের আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর পরিবর্তনের পরের মমতা বন্দ্যোপাধ্যায় এক নয়। আমরা একদম লেখকের কাছে যাব, বলছি এইবারে একদম পরিবর্তন নিয়ে, যেহেতু স্যার 26-এ নির্বাচন আমরা জানি, একদম এই জাস্ট 2-3 মাস আর রয়েছে। তো কি কেন এই বই লিখলেন? দেখুন, আমার যেটা মনে হয়েছে যে আমি যেটুকু বুঝছি সেটা যারা সত্যি ন্যায় পথে আছে, সততার পথে আছে, তাদেরকে জানানো দরকার। যেমন আমার বইটার টাইটেল দেখছেন যে রাজ্যে পরিবর্তন, প্রথম প্রশ্নটা হচ্ছে কেন দরকার। তো কেন দরকার এটা আমরা অনেকেই জানি, কিন্তু কিভাবে সম্ভব এটা খুব কম লোক। যেমন আমি এখানে আলাদা আলাদা চ্যাপ্টার করে, এই যে এখন এসআইআর নিয়ে হইচই হচ্ছে, এই যে ভোটার তালিকায় এই যে মরা মানুষের নাম, অস্তিত্বহীন মানুষের নাম, নাগরিকত্বহীন মানুষের নাম, একাধিক থাকায় জায়গায় নাম থাকা মানুষের নাম, এগুলোকে কি করে বাদ দেওয়া যাবে আমি সেটা বলেছি। এবং প্রকৃত যাদের ভোটার তাদের নাম যাতে বাদ না যায় সেটা কি করে নিশ্চিত করবে সেটা আমি বলেছি। তারপরে যেটা হচ্ছে যে ভোটের দিন আমরা জানি যে ভোটাররা যে প্রার্থীকে ভোট দেবেন, যে সব থেকে বেশি ভোট পাবেন তারা জিতবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি ভোটে আইপিএস হওয়ার আগে আমি প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছি, আইপিএস হয়ে আমি পুলিশ অফিসার হিসেবে কাজ করেছি, আইপিএস থেকে রিটায়ার করার পর আমি ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছি, আমি বিধানসভা ভোটে দাঁড়িয়েছি, লোকসভা ভোটে দাঁড়িয়েছি, সেখানে আমি দেখেছি কিভাবে ভোট হয়। তো সেখান থেকে আমি যেটা লিখেছি, এ বইয়ে একটা বিস্তৃত বিবরণ আছে, ঘটনা উল্লেখ আছে, ওয়ার্ড নাম্বার উল্লেখ আছে, সাল তারিখ উল্লেখ আছে, যে ধরুন ভোটের দিন তার আগে থেকে শুরু হয়ে যায় এই যে কাকড়গাছিতে যে মার্ডার আপনি দেখছেন, বা গত পঞ্চায়েত ভোট, 23 সালের পঞ্চায়েত ভোটে আমার এখানে শেষের শুরু বলে একটা বই আছে, দেখুন সেখানে আমি 64 জন লোকের নাম দিয়েছি যারা এই ভোটের দিন খুন হয়েছে, এবং তার মধ্যে 64-এর মধ্যে 34 জন কিন্তু তৃণমূলের। এখন এসআইআর নিয়ে তৃণমূলের লোকেরা একটা মারা গেলে যেরকম হাঙ্গামা করছেন, বিডিও অফিস ভাঙচুর করছেন, ডিএম অফিস ভাঙচুর করছেন, তাদের একজনের জন্য কিন্তু কোনোদিন আন্দোলন হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রথমত আগে থেকে তো ভয় দেখানো মারধর হতে থাকবে। ভোটের দিন যারা শাসক দলের প্রার্থীকে ভোট দেবে না তাদের বাড়ির সামনে অস্ত্র নিয়ে গুন্ডা বদমাশ দাঁড়িয়ে যাবে,
তাদেরকে বাড়ি থেকে বেরোতেই দেবে না। তারপরে যদি কেউ পিছনের দরজা দিয়ে বা অন্যভাবে এসে ভোটের লাইনে দাঁড়ায়, তো ভোটের লাইনে তাদের উপর বোমা পড়বে, ভোটের লাইনে তাদের উপর গুলি চলবে। নজরুলদা যে রাস্তাগুলো বাতলেছেন, আমার তৃণমূলকে একটা পরামর্শ দেওয়ার থাকবে যে তারা আইপ্যাকের সঙ্গে তো যোগাযোগ আছে, তারা এত কোটি কোটি টাকা দিয়ে আইপ্যাকের সাহায্য নিচ্ছেন, তা নজরুলদার বইগুলোর দাম তো খুব কম, অন্তত এগুলো পড়ে তাড়াতাড়ি এই বইগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের অবশ্যই কিনে নিয়ে তার উল্টো দিকে তারা আইপ্যাকের এগুলো খুব মন দিয়ে পড়া উচিত। সুতরাং এই যে নজরুলদার বইগুলো, এগুলো কিন্তু শুধু নজরুলদা যাদের কথা বলছেন, যারা নজরুলদার পক্ষে আছেন, যারা পরিবর্তনের পক্ষে, তৃণমূল কংগ্রেস, আইপ্যাক, তাদেরও কিন্তু এই বইগুলো প্রচুর পরিমাণে কিনে পড়াশোনা। এই তো একদম নজরুল ইসলামের বই, আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের কেনা উচিত, এটা কিন্তু একদম মানে যেটা চাইছে সেটা না না, যেটা বলছেন সেটা কিন্তু অন্যায় কথা। উনি বলছেন নজরুল ইসলাম যেভাবে রিগিং হয় সেটা বন্ধ করার কথা বলেছে। তৃণমূলের লোকরা যাতে এটা পড়ে সেখানেও রিগিং করার ব্যবস্থা করে নিতে পারে, তার জন্য বলছেন শুভভাই বাবু। আমি একদম ঘোর বিরোধী। আমি যেটা সব থেকে এর মধ্যে থেকে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শুভময় বাবু বলছেন যে তৃণমূলকে পড়াশোনা করতে, মানে ভাবুন আপনি শওকতকে বলছেন বোম বাঁধা ছেড়ে দিয়ে পড়াশোনা করতে, এবং সে নজরুল ইসলাম সাহেবের বই নিয়ে গিয়ে পড়াশোনা করবে বা তৃণমূল নেতৃত্ব এই যে প্রত্যাশা, আপনি এই প্রত্যাশা মানে এখন আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূলের কাছ থেকে স্বপ্ন স্বপ্ন দেখতে ক্ষতি কি? এক রাজনীতিতে একটা বড় কথা আছে যে অসম্ভবকে লক্ষ্য রেখে যতটা সম্ভব কাজ করা যায়। ফলে আমার ধারণা আপনার বইটা আপনি তো মমতা ব্যানার্জিকে কেন পরামর্শ দিচ্ছেন না, যিনি বেমালুম? কালকেও এবিপি আনন্দতে আমি ছিলাম, দেখিয়েছে যে উনি বলছেন যে যখন নির্বাচন ঘোষণা হবে সেটা কারণ আছে, সেটা হচ্ছে একটা দিনে ৮৬,৪০০ সেকেন্ড, তার মধ্যে ওনার এত কাজ, উনি এতগুলো দপ্তরের মন্ত্রী, ফলে এত কাজ সেরে উনি আমি আমি এই কথায় সহমত হতে পারলাম না। উনি দুবার হেলিকপ্টারে গেছেন, 26টা বই লিখেছেন, কালকে আপনার বই মেলায় না দেখুন এতগুলো দপ্তর রাখতে গিয়ে দেখুন আমি প্রথমেই বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম ট্যালেন্টেড মানুষ ভারতবর্ষ কেন বিশ্বে বিরল। তার কারণ তিনি একজন প্রশাসক, অপরদিকে তিনি চিত্রশিল্পী, অপরদিকে তিনি সাহিত্যিক, অপরদিকে তিনি মানে সম্ভবত তিনি একটা ইনস্ট্রুমেন্টও বাজাতে জানেন, সম্ভব আমি জানি না কোন ইনস্ট্রুমেন্ট, সম্ভবত তিনি ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ মানে তার এই যে মাল্টি ট্যালেন্ট, এইরকম ট্যালেন্টেড মানুষ মানে বাঙালিদের কাছে মানে ট্যালেন্টের সর্বোচ্চ স্ফুরণ যে মানুষটির মধ্যে পায় বাঙালি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি কেন বলছেন না যে যন্ত্র উল্টো করে, সেটা কেন বলছেন? তো সেই প্রতিভা কার আছে? এরকম এরকম কাউকে দেখা, হ্যাঁ রবীন্দ্রনাথের গীতাঞ্জলির পরে বাঙালির কাছে মমতা ব্যানার্জির কথাঞ্জলি। ফলে এই যে বাঙালির এই যে রূপান্তর, এই যে বলছিলেন না পরিবর্তনের কথা, বাঙালির কাছে যে সাহিত্যের যে টেস্টের রূপান্তর হয়েছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির পরে মমতা ব্যানার্জির কথাঞ্জলি, এই টেস্টেরও পরিবর্তন প্রয়োজন। এই যে মমতা ব্যানার্জি, একটাই কথা যে এই বইগুলো পড়তে হবে, আমাদের পড়া খুব প্রয়োজন। বাঙালির পড়ার যে শেখার না শেখা পরের কথা, আমরা যে এত মাধ্যমিকে ভূগোল পড়েছি, এখন বর্ধমানের কোন দিকে মেদিনীপুর তাই আমার গুলিয়ে যায়। ফলে অন্তত পড়তে হবে, এবং মানুষ পড়ুন বইমেলায় এসে, এবং দেশের একটা গণতান্ত্রিক প্রেক্ষিত আছে, আমরা যে কোনো কথা বলতে পারি। সামনে 26শে জানুয়ারি আসছে, এই প্রজাতন্ত্র সফল হোক, সমালোচনা চলতে থাকুক, এটাই আমার মূল বক্তব্য। আমি আরেকটা জিনিস বলতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন পরিষ্কার করে যে আমি কারোর টাকায় চা খাই না। এই যে বইয়ের রয়্যালিটি, বই তো আপনারা নিশ্চয়ই, দেখুন আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়, এবার একটু সিরিয়াস নোট, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে রয়্যালটি পান না, কখনো ছবি বিক্রি করে কখনো বই বিক্রি করে, আমি মনে করি এই উভয় ক্ষেত্রেই তদন্ত হওয়া প্রয়োজন। তার জন্য উনি ছবি আঁকা ছেড়ে দিয়েছেন, একদম, তার কারণ ছবি আঁকা ছেড়ে দিয়েছেন লজ্জায়। সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু জেলে, ছবি কিনবে কে? উনি বলছেন, আমি লজ্জায় একবার এক্সিবিশন করেছিলাম, সেটা নিয়ে সিবিআই তদন্ত হওয়ার পর আমি আঁকাই ছেড়ে দিয়েছি। না, তো ওনার ছবি যে 2 কোটি টাকায় কিনেছেন, তো সেটা সুদীপ্ত সেন কিনেছেন, গৌতম কুন্ডু কিনেছেন। আমি 1 টাকাও নিইনি, সেটা আমি এনজিও কে দিয়ে দিয়েছি, 1 টাকাও আমি নিইনি। তো তাহলে উনি কে, দাভিঞ্চি না মাইকেল অ্যাঞ্জেলো, যে ওনার ছবি অত টাকা বিক্রি হবে? উনি কি বুঝতে পারেন না যে এটা ঘুষ? আমি খুব ভালো আঁকতে পারি, প্রত্যেকটা আমি যেখানে যেখানে যাই ক্যানভাস। দেখুন উনি তো ভালো গানও লিখতে পারেন, ভালো গানও গাইতে পারেন। আপনি যদি শোনেন তো এখান থেকে ছোট ভারতবর্ষে এই মুহূর্তে যে চিত্রশিল্পীর
শিল্পকর্ম সব থেকে বেশি দামে বিক্রি হয় সেটা হচ্ছে মকবুল ফিদা হোসেন। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে মানে তিনি মারা যাওয়ার পরেও তার ক্রেজ বেড়েছে, তার ছবির মূল্য বেড়েছে। কিন্তু তারও ছবির মূল্য, আপনি যদি যান কলকাতার একটি বিখ্যাত ধাবায় তিনি এসে বসতেন এবং সেই ধাবাতে যে দেখবেন, আমি নাম করছি না, দেখবেন তার শিল্পকর্ম রয়েছে, বিভিন্ন জনের কাছে তার শিল্পকর্ম পৌঁছে এবং একটা ছবির এই মুহূর্তে ধরুন 1 কোটি টাকা থেকে শুরু করে তার থেকেও বেশি হতে পারে, যে যেমন দাম দেয়। কিন্তু এই বলছি মকবুল ফিদা হোসেনের ছবিও মানে 1 কোটি টাকায় পাওয়া যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মূল্য তার থেকেও বেশি। মানে ভাবতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পকর্ম মানে কোন স্বাদ এই যে সুদীপ্ত সেনেরা পেয়েছিল, বা ওই রোজভ্যালি কি গৌতম পেয়েছিল, যার ফলে তারা মকবুল ফিদা হোসেনের যে ছবির যে মূল্য তার থেকে মূল্য বেশি আগে আমি চিরকুটে লিখতাম আঁকতাম। ফিদা হোসেনের অধীনে পুলিশ কাজ করে কি? মকবুল ফিদা হোসেনের অধীনে পুলিশ কাজ করে না। অতএব লোককে চিট করলে মকবুল ফিদা হোসেন বাঁচাতে পারবে না, কিন্তু মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে। স্যার উনি বলছেন আমি কোটি কোটি টাকা গভর্নমেন্টকে দিয়েছি, আমি 1 টাকাও কিছু নিইনি, আমি এখনো পর্যন্ত যা পাই সেটা দিয়ে চলে আমার। কে কোটি কোটি টাকা গভর্নমেন্টকে দিয়েছে? উনি যে এই যে ছবি বিক্রি করে টাকা নিয়েছেন, ইনকাম ট্যাক্স দিয়েছেন, দেখাতে বলুন। এনজিও কে দিয়ে দিয়ে আরে, তো ইনকাম ট্যাক্স দিয়ে তো এনজিও কে দেবেন। ওই টাকাটা কি ওই এনজিওর কাছে প্রথমে গিয়েছিল, না টাকাটা মমতা ব্যানার্জি নিয়েছিলেন তারপর এনজিও তে গিয়েছে? তাহলে তো ইনকাম ট্যাক্স দিয়ে তারপর এনজিও তে। দেখুন আমি খুব পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি বেসিক্যালি দুর্নীতির পদ বেয়ে যে সমস্ত অর্থ আসে সেগুলোকে গ্রহণ করে এই গোটা সমাজটাকে, গোটা বাঙালি সমাজকে তারা কলুষিত করেছে। একদম সবশেষ কি বলবেন স্যার? দেখুন, আমরা ধারাবৃত্তান্ত দিই, ফলে আমাদের পক্ষে যেভাবে ফিরদৌস বাবু যে লড়াইয়ে সামিল আছেন, আমি সেই লড়াইকে অবশ্যই সম্মান করি। নজরুল বাবু যে লড়াইয়ে সামিল আছেন, শেষ পর্যন্ত তাদের লড়াই সফল হয় কিনা এই ধারাবৃত্তান্ত এর ধারা বিবরণী দেয়াই আমাদের কাজ। আমরা আমাদের মতন করে নজর রাখছি। আমরা চাই মানুষ শান্তিতে ভোট দিতে পারুন, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুন এবং পড়াশোনা করুন। মানুষ পড়াশোনা করুন, সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরদৌস দা। একটা কথা বলি, দেখুন আমরা বইমেলায় এখানে এসেছি, দেখুন বাঙালির মধ্যে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন যে কোনো রাজ্যের বইমেলা, আমি আমার রাজ্যের বাইরেও বেশ কয়েকটি রাজ্যের বইমেলাতে গেছি, যে কোনো রাজ্যের বইমেলা সম্পর্কে সেই রাজ্যের অধিবাসীদের যে উদ্দীপনা, তার তুলনায় বাঙালিদের উদ্দীপনা অনেক একটু হলেও বেশি। তৃণমূল কংগ্রেস যেটা চাইছেন সেটা হচ্ছে মানুষকে বইমুখী নয়, মানুষকে বইয়ের বিপরীতমুখী দৌড় করাতে। তার কারণ তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে দেবেন। তার 7টা বই মুখ্যমন্ত্রী লিখেছেন, এইবারে 7টা। মুখ্যমন্ত্রীর ওই বই যদি বাঙালির পাঠ্য হয়ে যায় না, ওই গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি, যে ওই যে বাঙালিকে পড়াতে চাইছেন না, গীতাঞ্জলির বদলে কথাঞ্জলি, এটাই তো তৃণমূলীয় সংস্কৃতি। ওরা গীতাঞ্জলিকে ভুলিয়ে দিয়ে কথাঞ্জলি কথা সকলকে শোনাতে চান, ওই কথা তো বাঙালি শুনতে চাই না। 108 বলছি, আপনার এই বইগুলো লিখতে দেখুন, আমার এক একটা বই লিখতে অনেক সময় লাগে। যেমন আমার প্রথম সাহিত্য পুরস্কার পেল বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক, 6-7 বছর ধরে আমি লিখেছি সেটা। মানে এই হেলিকপ্টারের বিষয়টা মানে কি? ওই হেলিকপ্টারে যেতে যেতে বই আমি লিখতে পারি না, ট্রেনে যেতে যেতেও লিখতে পারি না। আমাকে পড়াশোনা করতে হয়। আমি হয়তো 1.5 ঘন্টা পড়াশোনা করলে 1.5 মিনিট লিখতে পারি। আমার ওইরকম প্রতিভা নাই যে আমি রাস্তায় যেতে যেতে বই লিখে ফেলবো, বা বাসে যেতে যেতে বই লিখে ফেলবো, হেলিকপ্টারে যেতে যেতে বই লিখবো, এই প্রতিভা আমার নাই। আর এই আনমাস্কিং মমতাটা নিয়ে কি বলবেন আপনি? না, যে পুরানো বই যেগুলো সব থেকে বিক্রি হচ্ছে, এই যে আনমাস্কিং মমতা ব্যানার্জি, তো এই বইটা এখানকার কোনো পাবলিশার ছাপতে তো দূরের কথা, মানে এখানে কেউ বিক্রিও করতে সাহস করে না। তা আমি গত বইমেলায় কয়েকটা কপি এনেছিলাম, একদিনই শেষ হয়ে গিয়েছিল। এবার কয়েকটা কপি এনেছি, যতক্ষণ থাকবে এটা আমি বিক্রি করব। কিন্তু আপনি যদি কলেজ স্ট্রিটে যান পাবেন না, অন্য জায়গায় গেলে পাবেন না। এই আনমাস্কিং মমতা ব্যানার্জি কি জিনিস এখানে লেখা আছে। একদম 273 নম্বর স্টল আমরাও এসে পৌঁছেছি সবাই নজরুল ইসলাম সাহেবের প্রত্যেক বছরই এখানে 273 নম্বর স্টলে আপনারা এলে অসংখ্য বই পাবেন। ফিরদৌস দাও নিশ্চয়ই আগের বারে তো নিয়োগ দুর্নীতির বইটা তো আমরা ফিরদৌস দা এসেছিলেন, তিনি নিজেও বলে গেছেন একদম। কারণ নিয়োগ দুর্নীতি একটি অত্যন্ত রিলেভেন্ট সাবজেক্ট। দেখুন
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে বেশি যেটির অভাব রয়েছে সেটা হচ্ছে কর্মসংস্থান। ছেলেমেয়েরা তারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছেন, তারা কাজ চাইছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সরকারি নিয়োগ নেই, বা নিয়োগ হলেও সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি। বেসরকারি ক্ষেত্রে কোনো বিনিয়োগ নেই, ফলে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বেকারত্বের সমস্যা এই মুহূর্তে সব থেকে বড় জ্বলন্ত সমস্যা। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে দিয়েছে যে কিভাবে তৃণমূল কংগ্রেস চলছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো অত্যন্ত রিলেভেন্ট। পরিবর্তন প্রত্যেকটা মানুষই এই মুহূর্তে চাইছেন। তারা কিন্তু কিভাবে হবে, সেটা কিভাবে সম্ভব, আমরা অনেক গোল গোল কথা শুনতে পাচ্ছি। যদি এই বইটা আপনারা কেনেন, অবশ্যই আপনারা একটা কিভাবে সম্ভব মানুষেরও জানা উচিত, নাগরিকদেরও জানা উচিত। 273 নম্বরের স্টলে এলে নিশ্চয়ই পাবেন, নজরুল ইসলাম সাহেবের সঙ্গেও দেখা হবে, সাক্ষাৎকারে পাবেন। একদম সবাই চাঁদের হাট এই মুহূর্তে আমি বই মেলায় এসেছিলাম, রীতিমতো সবাইকে পেলাম একসঙ্গে, এটাই বঙ্গ টিভির মাধ্যমে। যদি আপনারা আসেন 273 নম্বর স্টলে, ওই যে বঙ্গ টিভির দর্শক হলে ছাড় দেবেন? অবশ্যই ছাড় দেবো, সবাইকে আমরা ছাড় দিই। আমার শুধু একটাই কথা জিজ্ঞাসা করতে হয়, একজন প্রাক্তন আইপিএস অফিসার আর একজন যেহেতু আইনজীবী, আমার খুব জানতে ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সাথে কি চোর ট্যাগটা জোড়া যেতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কি চোর সত্যি? আপনারা যে বলেন অন্য সবকিছু যদি আমি এটা আপত্তি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আর চোরের জায়গায় তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি, তিনি কিন্তু ডাকাতি করতে গেছিলেন। দেখুন, চোরের সাথে ডাকাতের পার্থক্য কি বলুন তো? আইনগতভাবে যখন 5 জন বা তার অধিক ব্যক্তি একসঙ্গে গিয়ে এই দুষ্কর্মটি করেছেন, তখন তাকে আর চোর বলে আপনি ওই চোর শব্দটিকে সঙ্গে আপনি যথার্থতা করছেন না। আপনি আইনজীবী, কিন্তু আইনের ব্যাখ্যাটা আমি বলছি, ফেরদৌস পুরোটা বলতে পারেনি। রবারি হচ্ছে আইদার থেফট অর এক্সটর্শন। থেফট কখন রবারি? যখন সেই থেফটের জন্য ইনস্ট্যান্ট ফিয়ার দেখানো হয়, যে ডেথ, হার্ট বা রংফুল রেস্ট্রেন্ট। তো তাহলে সেইটা যদি 5 জনের কম হয় তাহলে রবারি, আর 5 জনের বেশি হয় তাহলে ডাকাতি। ঘুরিয়ে ঘুরিয়ে কথা শুনতে, আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় চোর? আপনি মনে করেন? না, উনি তো ডাকাত। চোরের শব্দটা চোর বললে আপনি দেখুন যে কাণ্ড ইডি, ওই বিশেষ করে ইডি ইডি নিয়ে শুধু নয়, শুধু আপনাদের কাছে প্রমাণ আছে বলছেন আপনারা কি চোর মনে করেন? আমার একটা বই আছে, সারদায় মমতার অপরাধ। তো সেখানে আমি লিখেছি যে আমি যে অপরাধগুলোর কথা লিখেছি শুধুমাত্র এইটার ভিত্তিতে তাকে গ্রেফতার করা যায়, হাজতে পাঠানো যায়, তাকে জেলে পাঠানো যায়। তারপরে হ্যাঁ, আমি মনে করি না, আমি তথ্য দিয়ে দেখিয়েছি। ফিরদৌস দা অনেকদিন লড়ছেন, আপনি মনে করেন মেন মাথা বা চোর মমতা বন্দ্যোপাধ্যায়? উনি বললেন যে উনি বইয়ে লিখেছেন। আমি দেখুন, আমি মামলা করেছি তো এই দুর্নীতি নিয়ে, উনি যে নিয়ে বই লিখেছেন। এই দুর্নীতির যখন প্রথম মামলা শুরু করি, বিশেষ করে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, এটা তো দুর্নীতির মামলা ছিল না, একটা সামান্য ছেলেমেয়েরা এসছে তাদের কিছু নথি নিয়ে, যে আমাদেরকে এই দেখুন ডিপ্রাইভ করা হয়েছে, এভাবে বঞ্চিত হয়েছি, এই আমাদের নথি, আমাদের থেকে কম নাম্বার পাওয়া ব্যক্তি বা লিস্টে না থাকা ব্যক্তি চাকরি পেয়েছে। এই নথির পরিমাণ যখন বাড়তে থেকেছে, তখনই মনে হয়েছে আমার যে এই নিয়োগ একেবারেই যদি পূর্ব পরিকল্পিত না হতো, তাহলে এই নিয়োগ দুর্নীতি এরকম হতে পারতো না, এর চেহারা। এইটা যখন খোঁজ করতে শুরু করলাম আস্তে 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 আস্তে, তারপরে তো জানেন যে মন্ত্রীর মেয়ে থেকে শুরু করে অনেক তথ্য পাওয়া গেল। ফলে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি মনে করি, আজও মনে করি এবং বহুবার আপনার ক্যামেরার সামনে বলেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলার ক্ষেত্রে তাকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। তার কারণ সেটা যদি না হয়, তাহলে যে নিয়োগ দুর্নীতির, আপনি তো দেখেছেন এই যে চাকরি বাতিল হয়েছে, এটা হচ্ছে নিয়োগ দুর্নীতির একটা অংশ। সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি, নিয়োগ সংক্রান্ত মামলার বিচার হয়েছে, নিয়োগ কিন্তু দুর্নীতি দুর্নীতির বিচার, নিয়োগ দুর্নীতি, নিয়োগের বিচার হয়েছে, দুর্নীতির বিচার হয়নি এখনো। দুর্নীতির বিচার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিতে হবে। সেটা যদি না হয়, তাহলে কিন্তু দুর্নীতির বিচার হবে না। নাহলে দুর্নীতির সম্পূর্ণ বিচার করতে গেলে একজন পুলিশ আধিকারিক আছে, জিজ্ঞাসা করুন। ফেরদৌস আইনজীবী হয়ে নির্দিষ্ট তথ্য বলছেন না, আমি যে বলছি মমতা ব্যানার্জির যে চিঠি এসেছিল যে এই লোকেরা টাকা আদায় করে চাকরি বিক্রি করছেন, উনি কোনো ব্যবস্থা নেননি। আর দ্বিতীয়, মমতা ব্যানার্জি অতিরিক্ত পদ সৃষ্টি করে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবকে দিয়ে, এসএসসি কে দিয়ে হলফনামা দিয়েছিলেন
যে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা বাঁচাতে। এই তো অপরাধী নজরুল ইসলাম। শুধু শুধু তাই না, আমি নজরুল সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাইবো, সেটা হচ্ছে যে ধরুন একজন ব্যক্তি তার দলে যোগদান করলো, যেদিন যোগদান করলো তারপরের দিন তার মেয়েটি, যার লিস্টে কোথাও নাম ছিল না, ইভেন শুধু তাই না, ইন্টারভিউ দেয়নি, মানে যখন ওই তথ্য আমি বলছি গোল গোল আদালতে দিচ্ছে, তখন হ্যাঁ। একদম নির্দিষ্ট তথ্য আদালতে দিচ্ছে, তখন যখন সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জিজ্ঞাসা করছে এসএসসি চেয়ারম্যানকে, মানে ভিডিও কনফারেন্স, তিনি অনলাইনে এসছেন, কারণ অনলাইনে আনানো হয়েছে, যে বলছে বলুন যে ওই মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম্বার কত, তো তিনি বলছেন রিটেনের নাম্বার, বলছেন ইন্টারভিউ নাম্বার কত, বলছে ইন্টারভিউ না, কারণ ইন্টারভিউ পার্টিসিপেটই করেনি। সেই ব্যক্তি ইন্টারভিউ পার্টিসিপেট না করে লিস্টে উঠে গেল যেদিন দলে যোগদান করলো তারপরের দিনই। সেই মামলায় এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য ডেকে জিজ্ঞাসা করা হলো না যে তুমি বলো যেদিন তোমার দলে যোগদান করলে তার পরের দিনই কি করে সেই ব্যক্তির মেয়ে, যে পরবর্তীতে এই শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হয়েছিল, সে কি করে 1 নম্বরে উঠে গেল? মানে আপনারা আপনাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে স্যারও দিচ্ছেন, ফিরদৌসরাও মামলার ক্ষেত্রে বলছেন, তার মানে আপনারা মনে করছেন চোর মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকাত, চোর ডাকাত, না, এটা ডাকাত। বলছে ডাকাত। ইডির ক্ষেত্রে ও ডাকাতের সেকশন হবে। আপনারা চোর আর মানতে রাজি না, আপনারা দুজনেই বলছেন চোর তো ছোট ব্যাপার। একদমই, দেখুন কারণ হচ্ছে তিনি যে, দেখুন আপনাকে বুঝতে হবে যে ক্রিমিনাল ল, সেই ক্রিমিনাল ল আপনাদেরকে কিন্তু নোটিশ দিতে পারে। অবশ্যই নোটিশ দিতে পারে, ক্রিমিনাল ল, দেখুন সে ওয়েলকাম। দেখুন নোটিশ দেওয়ার জন্য, দেখুন আমার অফিস সবসময় খোলা থাকে, 10 নম্বর কিরণ শঙ্কর রায় রোডের ফার্স্ট ফ্লোরে আমার চেম্বার, এবং ওরা আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়েছিল, যাদের পাঠিয়েছিল তাদেরকে বলেছিলাম বেকার ওদেরকে পাঠিয়ে লাভ কি, তো তো তোমাদেরকে যে পাঠিয়েছে তাকে পাঠিয়ে দাও। মমতাকে হ্যাঁ, অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি, দেখুন আমি জানি ওদেরকে কে পাঠিয়েছে, আমি বলেছিলাম যে ওদেরকে যে পাঠিয়েছে তাকে পাঠাতে বল, কারণ তার সাহস হচ্ছে না, পাঠিয়ে দেবো। অপরাধী আমি একবার দেখিয়ে নিতে চাইবো, তার মানে আপনারা দুজনে এটা দেখাচ্ছি যে দেখুন এখানে সরস্বতী আছে আর তার উপরে কালী। এখানে যেটা আমি দেখিয়েছি যে এই উপন্যাসটা যিনি লিখছেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, শেষে ছেলেকে হত্যা করা হয়েছে। তো তিনি সরস্বতীর সামনে তপস্যা করছিলেন যে আমাকে একটু শক্তি দে, যারা এটা করেছে তাদের জন্য আমি উৎখাত করতে পারি। তো তিনি দেখছেন যে তার সামনে কালী দাঁড়িয়ে আছে। তো তিনি বলছেন যে আমি তো তোকে সরস্বতী রূপে উপাসনা করি, তো তুই কালী হয়ে যাচ্ছিস কেন? তখন কালী বলছে যে তুই যা চাচ্ছিস সেটা সরস্বতীর কাজ না, কারো বিদ্যা বুদ্ধি থাকলে তো সরস্বতীর প্রভাব তার উপর কাজ করবে। তুই যা চাচ্ছিস সেটা কালীর কাজ, তুই এই খাড়াটা নে। মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে 273 নম্বর, হ্যাঁ আজকে সরস্বতী পুজোর দিনও 273 নম্বরের স্টলে এলে আমরা, আজকে নেতাজির জন্মদিনও, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ সরস্বতী কি করে কালী হয়ে যাচ্ছে সেটাও আপনারা এখানেই পেতে পারেন। 273 নম্বরের স্টল অবশ্যই ভিজিট করুন। আসুন, বঙ্গ টিভির দর্শক হলে বলবেন, আলাদা করে ডিসকাউন্ট তো রয়েছে আপনাদের জন্য।